হ্যালো ইউটিউব বন্ধুরা, মুভি গল্প বাই বাংলাতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের যেই মুভির গল্প বলবো সেটি একটি ইন্দোনেশিয়ার হরর কমেডি মুভি আগা ক্লাইন। ইন্দোনেশিয়ার মকরশালার মেলা প্রাঙ্গণে 4 বন্ধু মিলে একটি হন্টেড হাউস চালায়। তাদের কাজ হলো ভূত সেজে সবাইকে ভয় দেখানো। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটে যার ফলে তারা সত্যিকারের ভূতের খপ্পরে পড়ে যায়। এরপর কি হয়, কি সেই আকস্মিক ঘটনা, আর কে সেই ভূত, এটি জানতে হলে দেখতে হবে আমাদের আজকের গল্প। তো চলুন গল্প শুরু করা যাক। রওয়াসাগলের বড় মেলা প্রাঙ্গণ প্রতিদিনের মতো আজও ভিড়ে গমগম করছে। বাচ্চা বুড়ো থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা সবাই নিজেদের আনন্দে ব্যস্ত। তবে আজ মাঠের এক কোণে একটু বেশি ভিড় জমেছে, কারণ চেয়ারের ওপর সুন্দর করে মেয়েদের পোশাক আর কোমর পর্যন্ত লম্বা চুল লাগিয়ে একটি পানির ট্যাঙ্কের ওপর চেয়ারে বসে আছে আমাদের আটা। সে ওপরে বসে, আর নিচে দর্শকদের কাজ হলো বোর্ডে টার্গেট করা। টার্গেটে আঘাত লাগলেই বারবি পানিতে পড়ে যাবে। এই শয়তান ছেলেটা যে বারবার টিপ মিস করে না, দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। শেষে আটা তার হাত ধরে বলে, ভাই থাম, এবার ঠান্ডা লাগছে, পানির মধ্যে আমার নোনতা পানিও মিশে গেছে, বারবার মুখে ঢুকে যাচ্ছে, তুই ক্ষমা কর। ওই ছেলেটি হেসে বলে, আরে ভাই আগে বলবি তো, সরি, আর হবে না। বলে সে চলে যেতে যাবে, তখনই আবার টিপ করে আঘাত হানে। এই দেখে আটা রেগে যায়, সে ছেলেটিকে পেটাতে শুরু করে। অবশেষে মালিক এবং তার বন্ধু জঙ্কি এসে তাদের থামায়। মালিক বলে, দেখ আটা, তুই নিজে এসে কাজ চাইলি, তাই তোকে কাজ দিলাম, আর এখন তুই এসব করছিস? ছি, এমনিতেই তো জেল খেটে এসেছিস। আটা রেগে বলে, এই থামো তো, একদম আগের কথা টানবে না, তোমার কাজ আমি ছাড়লাম। এই এলাকায় তুমি ছাড়া কেউ আমাকে কাজ দেবে না ভেবেছো? আমার বন্ধুরা আছে, আমি চললাম ওদের কাছে। তবে আটা যেমন তেমন তার বন্ধুরাও। এরা সবাই মেলায় একটি হন্টেড হাউস চালায়, যেখানে তারা বচং, কুন্টিলানাক ইত্যাদি ভূতের সাজে লোকজনকে ভয় দেখায়। তবে এমনিতেই তাদের হন্টেড হাউসে কেউ আসতে চায় না। ফলে উপার্জন এতটাই খারাপ অবস্থায় যে ন্যাড়া বারবিকে নেবে কিভাবে, প্রত্যেকে নিজের সমস্যায় ডুবে আছে। যেমন বরিস তার মাকে বলেছে যে সে আর্মিতে ভর্তি হয়েছে, কিন্তু এক দালালের পাল্লায় পড়ে এখন আর্মিতে ঘুষ দিয়ে ঢোকার চেষ্টায় আটকে আছে। আসলে সে নিজেই জানে না যে সেই দালাল তাকে বোকা বানাচ্ছে, কিন্তু মাকে দেওয়া কথা তো রাখতে হবে, না হলে গ্রামে মুখ দেখানো দায় হয়ে যাবে। আর বেনে হলো প্রেমিক মানুষ, কিন্তু তার গার্লফ্রেন্ড নওমের বাবা অর্থাৎ তার ভবিষ্যৎ শ্বশুর বিয়ে মানতে রাজি নয়। শর্ত হলো বিয়ে করতে হলে বড় ম্যারেজ হল ভাড়া নিতে হবে এবং সাথে 1000 জনকে দাওয়াত করতে হবে। যদি তা না পারো তবে তোমার পাশের এই জেন্টলম্যান নওমিকে বিয়ে করবে। কিন্তু বেনে অনেক গরিব, তাই বেনে টাকার জন্য যা পায় তাই করতে রাজি হয়। এই সমস্যার মাঝেই হাজির হয় আরেক বন্ধু, জেগেল। সে মসজিদ থেকে ফিরে আসতেই সবাই বলে উঠল আলহামদুলিল্লাহ। বরিস তখন বলল, দূর শালা থামতো, এই বেটা পাওনাদার থেকে বাঁচতে মসজিদে গিয়ে লুকিয়েছিল, নামাজের কিছুই জানে না, শুধু বড় বড় খালি কথা। ও যদি পরের সপ্তাহে টাকা দিতে না পারে, দেখবি প্যান্ট খুলে গোটা এলাকায় ঘোরাবে। আটা তখন বলে, ভাই একটা কাজ দে না, বাড়িতে মা অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই, মেলায় গেলে তো আমায় বারবি ডল বানিয়ে ছাড়ে এরা। তখনই আসে মিষ্টি মার্লিনা। সে আটাকে দেখে অবাক হয়ে বলে, আরে বরিস বলছিল ছাগল চুরি করতে গিয়ে পুলিশ নাকি তোর মাথার চুল কেটে দিয়েছে, এরপর থেকেই তোকে সবাই ন্যাড়া বারবি ডাকে। আটা বলে, এ কি সব বলছিস? তখন বরিস বলে, আরে ভাই কিছু না, ছাড় তো, এখন ভূত সাজার টাইম। মেলা শুরু হলে সবাই ভূত সেজে দাঁড়িয়ে পড়ে। কেউ সেজেছে উল্কিলালাপ, কেউ সেজেছে ডানা কাটা পরি, ধরার কোনো উপায় নেই। তবে লোকেরা বরং ন্যাড়া বারবিকে দেখেই বেশি ভয় পাচ্ছে। বাজার ভীষণ খারাপ। আটা বোঝায়, এভাবে ভয় দেখালে কি হবে? তোদের কারো কোনো মেকআপ নেই, কাপড়ে মাটি নেই, রক্ত নেই, ভূতের মতো অ্যাক্টিং নেই, তোদের খারাপ দেখতে বলেই যে সবাই তোদের ভূত ভেবে ভয় পাবে এমনটা হয় না। বরিশ রেগে বলে, এই আটা মুখ সামলে কথা বল, এত কিছু করব আর টাকা কি তুই দিবি? কথাটা তিক্ত হলেও সত্য, কারণ বাড়িতে অসুস্থ মায়ের জন্য ওষুধ শেষ, বোন যতটা পারে একাই করছে। ছেলের অবস্থা দেখে মা বলে, শোন, ওষুধের জন্য টাকা নষ্ট করিস না, বরং ওই টাকা দিয়ে আমার জন্য তোর বাবার পাশের কবরটা কিনে রাখ, আমার মৃত্যুর পর ওখানেই আমাকে কবর দিবি। মায়ের কথাটা শুনে আটা কেঁদে ফেলে। সে আলমারি খুলে মায়ের কাপড় বের করতে গিয়ে নজর পড়ে বাড়ির দলিলের ওপর। আটা ভাবে, আরে এটা বন্ধক রেখে টাকা তুললে কেমন হয়। পরের দিন জঙ্কি আসে তাদের কাছে মেলার দোকানের ভাড়া চাইতে। ওর জায়গা বলে কথা, তার উপর 2 মাসের ভাড়া এখনো দেওয়া হয়নি। অন্য একজন এই জায়গায় দোকান বসানোর জন্য তৈরি হয়ে আছে। জঙ্কি বলে, তোমাদের
তোমাদের ভালোবাসি বলেই এখনো আটকে রেখেছি, কিন্তু এভাবে আর কতদিন চলবে। তারা 1 মাস সময় চেয়ে নেয় এবং জঙ্কি বেরিয়ে আসে। জঙ্কি চলে যাওয়ার পর আটা হাজির হয় দলিল নিয়ে। দেখ ভাই, দলিল এনেছি, টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু ভাগ সবার সমান থাকবে, রাজি কিনা বল। বেনে অবাক হয়ে বলে, ছি ছি, অসুস্থ মায়ের দলিল এনে এসব করছিস, এই তোর বিবেক? আটা হতাশ হয়ে বলে, ঠিক আছে, তোরা বলছিস যখন তাহলে থাক। আটার কথা শুনে তখন আবার তাদের মধ্য থেকে একজন বলে ওঠে, হ্যাঁ কি থাক? এই থাক কে বললো? কেউ কিছু বলেনি, এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তারপর সবাই হেসে বলে, আসুন স্যার, এখানে বসুন। সন্ধ্যায় বাড়ি ফিরে আটা বোনকে খাবার কিনতে পাঠিয়ে মায়ের সঙ্গে দলিলের রিসিভ কপি নিয়ে বসে মাকে বলল, মা, ওই পাড়ার মুরব্বির ওষুধের দোকানে 80% ছাড় দিচ্ছে, তবে সেটা পেতে যে অসুস্থ তার সাইন লাগবে, এখানে ছোট্ট করে সই করো তো দেখি। মায়ের একটু সন্দেহ হওয়ায় তিনি বলেন, আমার চশমাটা দে, আমি না পড়ে সই করব না। আটা করলো কি, চশমাটা টেবিল থেকে সরিয়ে রেখে মাকে বলল, চশমাটা খুঁজে পাচ্ছি না, এদিকে সই নিয়ে যেতে দেরি করলে ডিসকাউন্ট কিন্তু কমে যাবে, তুমি জলদি সাইনটা করো। মা কিছু উপায় না পেয়ে সই করে দিলেন। তারপর শুরু হলো কনস্ট্রাকশনের কাজ। আটা নিজের মতো করে সাজাতে লাগলো হন্টেড হাউস। জেগেল এখন থেকে পচন সেজে ঘুরবে, বাকিরা কুন্টিলানাক হয়ে থাকবে, সাথে থাকবে লাইটের কাজ আর সাউন্ডের কারিগরি। সব কাজ শেষ হলে জঙ্কি বিল নিয়ে এলে বেনে চমকে যায়। এত কেস তো নেই, কিন্তু সব সমস্যার সমাধান রয়েছে বুকির কাছে। বুকি নিজের বুকের মধ্যে কিউআর কোড স্ক্যানার লাগিয়ে ঘুরে বেড়ায়, টাকা নিয়ে কোনো চালাকি নয়। তারপর তারা বুকিকে অনলাইনে টাকা পাঠিয়ে দিল, এখন শুধু লোক আসার অপেক্ষা। আজ সন্ধ্যায় ইন্টার্নের সাথে বাসুকি তার বউয়ের কাছ থেকে লুকিয়ে ঘুরতে এসেছে। তার প্রেমের এত তাড়া যে বাসুকি ফোন বাড়িতেই ফেলে এসেছে, আর বউ যাতে ধরতে না পারে তাই প্রেমিকার নাম্বার তার ফোনে ছেলের নাম দিয়ে সেভ করা। কিন্তু বউ তো আরেক জিনিস, বউ শার্লক হোমের মতো খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, তাহলে এখন উপায়? তাই ইন্টার্নের কথা মতো মাথায় হলুদ টুপি পরে দুজনে দৌড় দিল। বউ তো পিছু ছাড়ে না, তাই ইন্টার্ন তাকে হন্টেড হাউসে লুকাতে বলে। কিন্তু এখানে চলে আসে আরেক কাণ্ড। কিন্তু এখানে তো অনেক চাপ, কারণ প্রেমিকার সামনে বলতে পারছে না যে সে ভূতের ভয় পায়। উপায় না দেখে সে দৌড়ে যায়, কিন্তু গিয়ে ধাক্কা লাগে ওবেদ নামের একজনের সাথে। বাসুকি রেগে বলে, চোখে কি হয়েছে, দেখতে পাও না? মদন নাকি? বাসুকি কোনো রকমে টুপি পরে হন্টেড হাউসের টিকিট কেটে ঢুকতে যায়, তবে পকেট থেকে তার ওষুধের কৌটাটা পড়ে যায়। ভিতরে ঢুকতেই ভয়ে তার প্যান্ট খুলে যাবার মতো অবস্থা। 3 মূর্তি আর ঝুলন্ত পতন দেখে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, মানে হার্ট অ্যাটাক। আটা তখন বলে, আমি সিনেমায় দেখেছি, এই ঘাড়ের দিকটায় আঙুল দিয়ে চেপে দেখলে বোঝা যায় লোকটা বেঁচে আছে কিনা। জেগেল বলল, কিন্তু আমি তো জানি ঘাড়ের ব্যথা হলে ওই জায়গাটা টিপে। তোকে বলি শোন, বুক টিপতে হবে। আটা বলল, বুক নয়, তোর গলা টিপতে হবে। সবার কথা অনুযায়ী নানা জায়গা টিপে বোঝা গেল যে বাসুকি মারা গেছে। প্রথম দিনেই এমন কাণ্ড, এটা কাউকে জানতে দিলে তো হবে না। জেগেল বেচারা মার্লিনাকে দোকান বন্ধ করার জন্য বলতে গেলে মার্লিনা তাকে দেখে পচন ভেবে আচ্ছা মতো পেটায়। জেগেল কোনো রকমে তাকে থামায়। জেগেল বলে, এই শোন, দোকান বন্ধ করতে হবে, ভেতরে মারা গেছে, মানে স্পিকার মারা গেছে, ঠিক মতো কাজ করছে না, সারাতে সময় লাগবে, তুই যা, আমরা স্পিকার ঠিক করে বাড়ি যাব। এদিকটা কোনো রকমে সামলে সবকিছু ভেতরে আনা হলে বেনে প্রস্তাব দেয় পুলিশ ডাকার জন্য, কিন্তু পুলিশের কাছে গেলে যদি এরা ফেসে যায়, তার উপর লাল কালি পড়লে বরিশার আর্মিতে যোগ দেওয়ার স্বপ্ন শেষ। তাই ঠিক হলো বাসুকিকে এখানেই পুঁতে ফেলবে, আর সেটাই হলো। কিন্তু ভুলবশত তারা বাসুকির হলুদ টুপিটা সরাতে ভুলে যায়। এদিকে ইন্টার্ন তার প্রেমিককে না পেয়ে হন্টেড হাউসের সামনে আসে। সেখানেই বাসুকির ওষুধের কৌটা খুঁজে পেয়ে সেটাকে নিজের কাছে রেখে দেয়। ভিতরে ঢুকে সে এদের দেখে চমকে যায়, জিজ্ঞেস করে হলুদ টুপি পরা মধ্যবয়সী কোনো লোক এখানে এসেছিল কিনা। এরা এক কথায় ঘাড় নেড়ে অস্বীকার করে। তখন ইন্টার্ন ওষুধের কৌটা দেখায়। বেনে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কিসের ওষুধ? ইন্টার্ন বলে, হার্টের। বাসুকির হার্টের প্রবলেম ছিল। এটা শুনে পুরো দলের প্রায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়। আটা রেগে চেঁচিয়ে বলে, যখন জানো ওর হার্টের প্রবলেম তখন এখানে পাঠালে কেন? যদি সে মরে যেত তখন কি হতো? তারপর একটু সামলে নিয়ে বলে, না মানে বলছিলাম ভাগ্য ভালো যে কিছু হয়নি, আপনি এখন যান, আমাদের রিনোভেশন চলছে।
পরের দিন জঙ্কি মেলার চারপাশ পরিষ্কার রাখার জন্য ওবেদকে দায়িত্ব দেয়, তবে সে এমন ভাষায় কথা বলে যে বোঝা মুশকিল। কাগজে লিখতে বলেও লাভ হলো না, অশিক্ষিত লিখতেও পারে না, তাই ওবেদ যা বলছে জঙ্কি অবাক হয়ে শুনছে। এদিকে বাসুকির খোঁজ না পেয়ে ইন্টার্ন চিন্তায় মগ্ন। ভয়ে সে বাসুকির ওষুধটা লুকিয়ে রাখে। মেলায় হন্টেড হাউসে ঘোরাঘুরি করার সময় মার্লিনা হলুদ টুপিটা পরে থাকতে দেখে। সে সেটাকে কঙ্কালের মাথায় পরিয়ে রাখে। সন্ধ্যায় নওমির সাথে মেলায় ঘুরতে এসে বেনের কিছুতেই মন বসে না। নওমি বিয়ের জন্য বিভিন্ন ভাড়া বাবদ তালিকা করে এনেছে, যেখানে সস্তা হবে সেখানেই বিয়ে করবে। তবুও সে বেনেকে ছাড়বে না। তার বেনের ওপর বিশ্বাস আছে, তবে সেটা ততক্ষণই যতক্ষণ না বেনে কাউকে খুন করছে। কথাটা শুনে বেনে চমকে ওঠে। এই মেয়ে বলে কি? পরের দিন চারজন একসাথে আলোচনায় বসে। সিদ্ধান্ত হয় যে দোকান বেশি দিন বন্ধ রাখা যাবে না। ঠিক তখনই বরিশের কাছে মায়ের ভিডিও কল আসে। বেনে আর জেগেলের পুরো কাণ্ড দেখে আটা অবাক। আসলে বরিশের মা জানেন যে তার ছেলে আর্মি অফিসার হয়ে গেছে, তাই বাড়িতে ফেক পোস্টার লাগিয়ে তিনজন মিলে পুরো নাটক করে। মা জিজ্ঞেস করেন, বরিশ কেমন আছিস, বাড়ি কবে আসবি? বরিশ উত্তর দেয়, মা কি করে যাই বলো তো, সারাদিন ডিউটিতে, পরে সময় করে যাব। দেখছো পিছনে কেমন লোক ঘুরছে? মা আনন্দে বলেন, তুই তো ওদের বস, অর্ডার দে তো দেখি। বরিশ তখন আমতা আমতা করে অর্ডার দেয়, এই তোমরা একে অপরকে থাপ্পড় মারো। বেচারা শুরু করলো নাটক। আটা দূর থেকে দেখে শুধু হাসে। মা আবার বলেন, এই ওদের জোরে থাপ্পড় মারতে বলো। বন্ধুকে বাঁচাতে দুইজন শুরু করলো একে অপরকে থাপ্পড় মারা। ফোন রাখতেই দুইজন বরিশের ওপর ঝাঁপিয়ে পড়লো। এই তুই আমাদের গান গাইতে বলতে পারলি না, শেষে কিনা থাপ্পড়। পরের বার এরকম করে দেখ, তোদের এমন জায়গায় থাপ্পড় লাগাবো সেদিন বুঝতে পারবি। যাই হোক, শেষে ঠিক হলো আজ রাতেই দোকান খোলা হবে। কিন্তু ড্রেস আপ করতে গিয়ে ঘটলো বিপত্তি, কারণ হাওয়া ছাড়াই দরজা খুলে যায়। লাইট জ্বলে নেভে, জিনিসপত্র এদিক ওদিক ছিটকে পড়তে থাকে। তারা বুঝতে পারলো এটা বাসুকির আত্মার কাজ। তবে মার্লিনা আস্তে আস্তে সবাইকে শান্ত করে। বাইরের লোকেরা অপেক্ষা করছে তাড়াতাড়ি শো শুরু করার জন্য। সেদিন প্রথম যে ভিজিটর এলো সে একজন ব্লগার, টিকটকে লাইভ করছিল। তখনই তাদের মনে হলো পাশ দিয়ে কেউ যেন বেরিয়ে গেল। দুজন ভয়ে কিছুটা এগোতেই সাদা পর্দা উড়ে উঠল। শুধু ভিজিটর কেন, বেনে আর বরিশের মুখও শুকিয়ে গেল। আজ ওদের ভয় দেখানোর প্রয়োজন নেই, কারণ তারা নিজেরাই ভয়ে রয়েছে। ঠিক তখনই দূর থেকে কিছু একটা এসে পড়তে আগুন ধরে যায়। বেনে সামনে তাকিয়ে দেখে বাসুকি তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বাস, এটা দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। দুজন ভয়ে উল্টো এদের দিকেই দৌড়াতে শুরু করে। কে কাকে দেখে ভয় পাচ্ছে কেউ জানে না। আর এদিকে মাঝখানে ঝুলছে জেগেল। পরের দিন বাসুকির স্ত্রী রত্ন পুলিশের কাছে যায়। বাসুকি রাতে বেরোনোর আগে বলেছিল সে মিটিং এ যাচ্ছে, কিন্তু খবর নিয়ে রত্ন জানতে পারে মিটিং হয়নি। লাস্ট মেসেজ দেখে রত্ন সেদিন মেলায় পিছু নেয়। সে বাসুকির ফোনে ইন্টার্নকে করা মেসেজগুলো দেখালে অফিসার টুহার বলে, এ বাবা, এ তো ছেলের নাম্বার। রত্ন অবাক হয়ে বলেন, আরে এটা আজব ব্যাপার, আমার স্বামী একটা ছেলেকে বেব বলে কেন ডাকতে যাবে? ঠিক তখনই অফিসার কাস্তে কাস্তে বলে, এই বেব, জানালাটা খুলো, ভিতরে ধুলোই ভরে গেছে। রত্ন পুরো অবাক হয়ে বলে, এ আবার বেব বেব করছে কেন? অফিসার হেসে বলে, ও সরি, মাফ করবেন, ওর নাম বেবেন, শর্টে আমি ওকে বেব বলে ডাকি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা নাম্বার ট্রেস করেছি, খবর পেলে জানাবো। এদিকে এরা তো অনেক দুশ্চিন্তায় আছে, বাসুকির আত্মা তাদের ছাড়বে না। তখন বরিশ বলে, একটাই উপায়, ওস্তাদরা। আরেকজন বলে, না, এসব ওস্তাদ পারবে না, ক্রিস্ট লাগবে। ঠিক তখনই জঙ্কি এসে বলে, দোকানে চলো, কথা আছে। জঙ্কি যেতেই তারা বলা বলি শুরু করে, সবাই এক এক করে পাথর তুলে নাও। জঙ্কি যদি বেশি কিছু বলে তাহলে ওকেই পাথর দিয়ে মেরে সরিয়ে দেব। ওরা ভয়ে তড়িঘড়ি করে আসতেই হন্টেড হাউসের বাইরে উপচে পড়া ভিড় দেখে চমকে ওঠে। আসলে সেই দিন ওই দুইজন ভিজিটর টিকটকে লাইভ করার পর ওদের হন্টেড হাউস ভাইরাল হয়ে গেছে। জঙ্কি ভিড় সামলে ওদের ড্রেস চেঞ্জ করে আসতে বলে। সে চলে যেতেই তাদের ভয়ে আত্মা শুকিয়ে যায়। বিষয়টা হলো সেদিন আসলে ওরা ভয় দেখায়নি, দেখিয়েছিল বাসুকি। তাহলে এখন একটাই উপায়, বাসুকির আত্মাকে যেভাবেই হোক রাগাতে হবে। আটা বলে, তবু একবার ভদ্রভাবে ডেকে দেখ না, যদি কোনো কাজ হয়। বরিশ তখন বলল, ভাই, বাসুকি একবার আসবেন নাকি, দরকার ছিল। কিন্তু কোনো রেসপন্স এলো না। ভাই মনে হয় ঘুমাচ্ছে, বুঝলি, এভাবে কাজ হবে না। জেগেল বলে, আচ্ছা, কবরে মূত্র বিসর্জন করলে কেমন হয়? সবাই হ্যাঁ হ্যাঁ করে বলতে শুরু করলো, করে দে, করে দে, তুই তো পিঠে
র্যাঙ্ক নিয়ে জন্মেছিস, তাই শুরু কর তুই। তবে ওর পায়ে করিস না, এমনিতেই মাটির ভিতরে আছে, ঠান্ডা লাগছে, গরমে মূত্র পড়লে আরাম পাবে। তুই বরং ওর মুখে কর। এইবার সেই মতো জেগেল ওর মুখের ওপর মূত্র বিসর্জন করতে শুরু করলো। তখনই শুরু হলো অলৌকিক উৎপাত। কিন্তু জেগেলের মূত্র থামছেই না, করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। ব্যাপারটা জমে উঠলো। ভিজিটরদের আগমনে সবাই ভয়ে একদম নাজেহাল হয়ে পড়লো। তবুও ভয়ে হোক বা মজায়, মেলায় উপচে পড়া ভিড় থেকে আসতে থাকলো টাকার পর টাকা। কিছুদিন পর বেনে সোজা নওমির বাড়ি গেল। সে শ্বশুরের হাতে ম্যানেজারের বুকিং কপিটি ধরিয়ে দিল। শ্বশুর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারপর বেনের শ্বশুর বলে, এইবার দরকার ওয়েডিং মিউজিক, বেশ রাজকীয় হবে ব্যাপারটা। বেনে বলে, স্যার ছোট্ট বক্স বাজালে কেমন হয়? শ্বশুর রেগে বলে, এই ছেলে শোনো, এটা আমার মেয়ের বিয়ে, কোনো জুম্বা ক্লাব নয়। গান বাজলে ভালো গায়ক আর বাজনা লাগবে। যদি ব্যবস্থা করতে না পারো তাহলে আমার জেন্টলম্যান ওকে বিয়ে করতে বসে আছে। বেচারা বেনে আর কি করবে। সন্ধ্যায় ফিরে এসে জেগেলকে জুস খাইয়ে আবার বাসুকির ওপর মূত্র বিসর্জন করে খেলা শুরু করে। এরপর আর কারো কোনো সমস্যা রইল না। জেগেল পাওনাদারের টাকা মেটালো। বরিশ টাকা দিল আর্মি ট্রেনিং এর জন্য, কিন্তু এ মহা ধান্দাবাজ। সে বলে আর্মিতে একটা স্পেশাল ট্রেনিং আছে, নাকের ফুটো দিয়ে পানি ঢুকিয়ে কান দিয়ে বের করতে হবে। ওটা শিখলে সরাসরি কর্নেল, কিন্তু এই জন্য প্রয়োজন 2 মিলিয়ন। বরিশ তখন পরের সপ্তাহে টাকা দিতে রাজি হয়ে যায়। লোকটা বলে, কি বরিশ, কিছু খাবে নাকি? বরিশ বলে, আচ্ছা একটু খাওয়া যায়। তখন লোকটা উল্টো বলে, আচ্ছা তাহলে এখনই তুমি অনলাইনে অর্ডার করো তো, সয়া মিল্ক, ওয়েফার, বিস্কিট, বাদাম। আর শোনো, তোমার ভাবি বলেছিল বাড়িতে শ্যাম্পু নেই, সেটাও আনো। ওটার একটা ড্রাইড আর একটা অয়েলি চুলের জন্য অর্ডার দাও। অন্যদিকে আটা মায়ের জন্য ঠিক বাবার কবরের পাশে জায়গাটা কিনে নিয়ে মায়ের ইচ্ছা পূরণ করলো। আটা দেখে কবরস্থানের ঠিক পাশেই কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে। কিসের কাজ সেটা অবশ্য জানা গেল না। আজ মায়ের দলিল ফেরানোর দিন, সবাই খুব খুশি, ব্যবসা রমরমিয়ে চলছে। বরিশ বলে, ভাই এরকম চললে বেনের বিয়ে তো প্রেসিডেন্ট হলে দেব, আর বিয়েতে গাড়ির জায়গায় ট্যাঙ্ক থাকবে। আসলে সত্যি বলতে কেউ বিশ্বাস করবে না যে মূত্র বিসর্জন করেও টাকা ইনকাম করা যায়। যাই বল, আমাদের ভাগ্য পুরো জেগেলের মূত্র বিসর্জনের উপর নির্ভর করছে। এই হাসি ঠাট্টার মাঝে কেউ টিভি চালায়, সাথে সাথেই সবাই ভূত দেখার মতো চমকে ওঠে। কারণ খবরে বাসুকির মিসিং কেস নিয়ে ঝড় উঠেছে। সে কোনো সাধারণ লোক নয়, বরং লোকাল পার্টির লিডার। তার বউ রত্ন পুলিশের কাছে এফআইআর করায় তদন্ত জোর কদমে শুরু হয়েছে। জানা গেছে বাসুকি শেষ সন্ধ্যায় রাওয়া সিম্বলের মার্কেটে গিয়েছিল একটা মেয়ের সঙ্গে, কিন্তু তারপর থেকেই সে মিসিং। এই খবর জঙ্কিও দেখছিল। ঠিক তখনই ওবেদ টিভিতে বাসুকির ছবি দেখে চমকে ওঠে। ওবেদ জঙ্কিকে বোঝানোর চেষ্টা করে যে ওই রাতে সে বাসুকিকে দেখেছে, কিন্তু জঙ্কি বুঝবে কিভাবে, সে তো কথা বলতে পারে না। এদিকে ইন্টার্ন চাপের মধ্যে পড়ে যায়। এর মাঝেই হোয়াটসঅ্যাপের টিকটক থেকে হন্টেড হাউসের ভাইরাল ভিডিওটা আসে। ইন্টার্ন যখন ভিডিওটা প্লে করে তখন কঙ্কালের মাথায় পরানো হলুদ টুপিটা দেখে চমকে ওঠে। এই টুপিটা পরেই তো বাসুকি সেদিন হন্টেড হাউসে গিয়েছিল। ব্যাপারটা সত্যি গোলমাল। ততক্ষণে এরা সবাই কিছু একটা নিয়ে ভাবতে শুরু করেছে। যদি মেয়েটা পুলিশকে সব বলে দেয় আর পুলিশ এসে বডি পায় তখন কি হবে? এই ভয়ে যা হওয়ার তাই হলো। অফিসার তোহা তার টিম নিয়ে এসে পড়েছে। আটা বলে, যাই হোক আমাদের শান্ত থাকতে হবে। তারপর বলে, তার আগে জেগেল তুই মূত্র বিসর্জন কর। কিন্তু ভয়ে জেগেলের মূত্র বেরোয় না। তখন সবাই বলে, এখন একটাই উপায়, ওকে ঠান্ডা করতে হবে। তখন সবাই মিলে জেগেলকে ফু দিতে শুরু করে। ঠিক তখনই অফিসার এসে পড়ে। ওরা ভয় দেখানোর চেষ্টা শুরু করে। অফিসার বলে, ধুর থাম তো, তোরা ভালো করে ভয়ও দেখাতে পারিস না। ভাইরাল হয়েছে বলে টিকিট কেটে এখানে আসলাম, আর তোরা মজা করছিস। ধুর, বেকার টাকা নষ্ট। কনস্টেবল তখন বলে, স্যার এর থেকে বেশি ভয় তো সবাই বউকে পায়। কি ঠিক বললাম তো? কথা শুনে কেউ মাথা নাড়লো না। তখন কনস্টেবল বলল, এ কি, মানে আমি একাই বউয়ের ভয় পাই? তখনই অফিসার তোহা সেখানে কিছু একটা গন্ধ পায়। এটা দেখে এদের আত্মা একেবারে শুকিয়ে যায়। মনে হচ্ছে এই বুঝি ধরা পড়লো। তোহা কিছুক্ষণ সুখে বলল, ছি ছি, তোমরা এখানে হিসু করো, পানি খাও না, এ কি গন্ধ? এইসব দেখে সে রেগে বাইরে চলে আসতে চায়, কিন্তু মার্লিনা তাকে আটকায়। মার্লিনা বলে, স্যার এটা নিয়ে প্লিজ সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করবেন না, আমাদের এটা দিয়েই পেট চলে, আমরা এই ভুল দ্বিতীয়বার করব না। মার্লিনাকে দেখে তোহার সব রাগ গলে যায়। সবকিছু যেন স্লো
মোশনে চলছে। তোহা বলে, কি বলবো, আমি তো হন্টেড হাউসের উন্নতির জন্যই এটা বললাম। যদি কিছু মনে না করো একদিন আবার এখানে আসবো। এখন আসি, হ্যাঁ। ফুরফুরে মেজাজে প্রেমের ভাব নিয়ে তোহা ফিরে গেল। সেদিন রাতে মেলা বন্ধ হয়ে গেলে ইন্টার্ন লুকিয়ে হন্টেড হাউসে এসে তাদের চার্জ করে। মানুষ মারলে তোমাদের রাতে ঘুম হয়? সবাই চমকে উঠলো। কি বলছে মেয়েটা? বরিশ চকচক করে জানায়, আমরা আগেই বলে দিয়েছি মিস্টার বাসুকি এখানে আসেননি। ইন্টার্ন বলে, এই দাঁড়াও, আমি তো ওর নাম বলিনি, তুমি জানলে কি করে? বরিশ বুঝতে পারে এরা ফেসে গেছে। ইন্টার্ন টুপি দেখিয়ে বলে, এই টুপি পরেই তো সেই দিন এসেছিল। যদি পুলিশ আমাকে ধরে আমি বলে দেব তোমরা ওকে মেরে এখানে পুঁতে রেখেছো। জেগেল রেগে চেঁচিয়ে ওঠে, আমরা তো জানতাম না ওর হার্টের প্রবলেম আছে, তুমি সব জেনে ওকে এখানে ঢোকালে কেন? তবে ইন্টার্ন কোনো উত্তর না দিয়ে চুপ করে বাসুকির কবরের কাছে কান্না করতে থাকে। আমি শুধু এই শহর থেকে দূরে কোথাও যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার কাছে 1 টাকাও নেই। এমন পরিণতি হবে কে জানতো। ইন্টার্নকে দেখে ওদের মায়া লাগে, তাই ওরা জমানো টাকা ওকে দিয়ে বলে, তুমি এই শহর ছেড়ে চলে যাও, আর হন্টেড হাউসের নাম যেন কোনোদিন সামনে না আসে। কিন্তু ইন্টার্ন চলে গেলেও ওবেদ সব কথা লুকিয়ে শুনে ফেলে। পরের দিন জঙ্কি সবাইকে ডেকে পাঠায়, কারণ ওদের দোকানের সামনেই নাকি মেলা প্রাঙ্গণের সবচেয়ে বেশি নোংরা জমেছে। এরা বলে, ঠিক আছে, আমরা খুব বেশি টাকা দেব। ওবেদকে বলো সে যেন 1 ঘন্টা পর পর এসে পরিষ্কার করে যায়। তখনই ওবেদ এসে পড়ে। ওদের দেখে অদ্ভুত আচরণ করতে থাকে, যা দেখে বেনের সন্দেহ হয়। ওরা চলে যেতেই টিভিতে দেখানো হয় যে পুলিশ একটা হেল্পলাইন নাম্বার চালু করেছে। এই নাম্বারের সাহায্যে যে কেউ বাসুকির ব্যাপারে কোনো তথ্য জানাতে পারবে। ঠিক তখনই ওবেদ কল করার ইশারা করে। এরা 4 জন লুকিয়ে সেটা দেখে ফেলে। এদিকে মার্লিনা এবং তোহার অল্প অল্প ডেটে যাওয়া শুরু হয়েছে। এই ডেটের মাঝেই ফোন আসে। জানা যায় ওবেদ নাকি বাসুকির ব্যাপারে কিছু জানে, কিন্তু যেহেতু ও কথা বলতে পারে না তাই পুলিশকে সাইন ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ডাকতে হবে। তোহা যখন মার্লিনাকে ছাড়তে আসে তখন এরা তোহার সাথে মার্লিনাকে দেখে চমকে যায়, কারণ তোহা বাসুকির কেসটা লিড করছে। তোহা চলে যেতেই মার্লিনা ওবেদের ব্যাপারটা জানায়। তারা ঠিক করে আজ রাতে মেলা শেষ হলে ওবেদের সাথে কথা বলবে। রাতেই তারা ওবেদকে সাহায্য করার জন্য ঝাঁটা আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ওবেদ তাদের দেখে ভাবে তারা তাকে মারতে আসছে। ভয়ে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে ওবেদ জঙ্কিকে ডাকতে যায়। জঙ্কি চেঁচিয়ে বলে, আরে লাউড স্পিকার, বাথরুমে অন্তত শান্তি দে। ওবেদ কোনো উপায় না পেয়ে সারা মেলা দৌড়াতে দৌড়াতে নাগরদোলায় উঠে পড়ে, কিন্তু হাত ফসকে পড়ে গেলে ডাইরেক্ট অজ্ঞান হয়ে যায়। তখনই জঙ্কিকে আসতে দেখে তারা ভয়ে পালিয়ে যায়। জঙ্কি বেচারা ওবেদকে হসপিটালে নিয়ে আসে। পরের দিন তোহা এসে দেখে ওবেদের মুখে এমন অবস্থা যে কিছুই বলতে পারছে না, সাথে হাত পাও ভাঙা। কনস্টেবল বেব বলে, আচ্ছা স্যার, ও যদি এমন করে উত্তর দেয়, ধরুন এ হলে 1 বার নিঃশ্বাস আর বি হলে 2 বার নিঃশ্বাস, এইভাবে যদি কথা বলে তাহলে জেড হলে কি করবে? তোহা রেগে বলে, যত সব ফালতু কথা। ঠিক তখনই খবর আসে সাইবার ডিপার্টমেন্ট নাম্বার ট্রেস করে ফেলেছে। এই ঘটনা সামনে আসতেই 4 জনের মধ্যে শুরু হলো ঝগড়া এমন খারাপ পর্যায়ে গেল যে বেনে আটাকে বলে, তোর মতো ছেলের জন্যই তোর মা আজ অসুস্থ, এমন সন্তান যেন কারো না হয়। কথাটা আটার বুকে একদম গেঁথে যায়। কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি আমার জন্য লজ্জা পাও? আমি তোমায় নিরাশ করেছি? আমি তোমায় নিরাশা ছাড়া কিছুই দিইনি। মা ওকে কাছে টেনে বলেন, ধুর পাগল, তুই বদমাশ নস রে, তুই আসলে বোকা। তুই জেলে গেছিলি তোর বোকামির জন্য। উল্টো এটাই আমার দুঃখ যে তোর জন্য কিছু রেখে যেতে পারলাম না। এটা শুনে আটা কান্নায় ভেঙে পড়ে। এদিকে জেগেল প্ল্যান করেছে বাসুকির বডি ওইখান থেকে সরিয়ে কবরস্থানে কবর দেবে, কারণ ওইখানে পুলিশ কোনোদিনও বডি খোঁজার সাহস করবে না। আর এটার জন্য তারা আর কেউ নয়, আটা তার মায়ের জন্য যে জায়গাটা কিনেছে সেই জায়গায় কাজ সারবে। এই কথায় বাকি 2 জন ঝামেলা শুরু করলে জেগেল বলে, এই তোরা কি চাস? আটার মা এক্ষুনি মরে যাক, এমন পাপী তোরা? তখন বাকি বন্ধুরা বলে, এই ভাই, আমরা কখন এটা বললাম? আচ্ছা চল ওকে গিয়ে মানাই। অনেক খোঁজাখুঁজির পর তারা এসে দেখেন আটা মেলায় মুখ ফিরিয়ে বসে আছে। জেগেল এসেই বলে, এখানে কি এত গন্ধ? মানুষের মলের গন্ধ কেন? তোরা কেউ পা দিয়েছিস নাকি? বরিশ বলে, এই তুই এখানে গন্ধ শুকতে এসেছিস? তখন জেগেল বলে, চল বেনে, ওর কাছে ক্ষমা চা। বেনে বলে, সরি। আচ্ছা আটা ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে। জেগেল বলে, এইভাবে না, তুই আমার বন্ধুকে দুঃখ দিয়েছিস, যা ওর পায়ে চুমু খা। কি আটা, এভাবে তুই ওকে ক্ষমা করবি তো? আটা ঘাড় নেড়ে সম্মতি দেয়। জেগেল তখন ওর ঘাড় ধরে জুতোর কাছে মুখ নিয়ে যায়। তখনই দেখে ন্যাড়াবার
বারবি জুতোর তলায় মানুষের মল লাগিয়ে বসে আছে। ও গন্ধে যতই ঘুরে মুখ সরাতে চায় জেগেল ততই তার ঘাড় চেপে ধরে। শেষে গন্ধ শুকে মুখ লাল করে উঠে দুজনের দিকে কটমট করে তাকায়। জেগেল এবার সাহস করে তাদের প্ল্যানটা জানায়। এটা শুনে আটা জেগেলকে ধরে পানিতে ডুবায় আর তুলে। শেষে মাথা ঠান্ডা করে বলে, তোরা জানিস তো মা মৃত্যুর পর বাবার পাশে থাকতে চেয়েছে, ওখানে বাসুকিকে রাখলে মা কোথায় থাকবে বল? বরিশ বলে, আচ্ছা আমি কি বলি, বাসুকির কবরের উপর তোর মাকে রাখলে ব্যাপারটা কেমন হয়? আটা রেগে বলে, এই হতচ্ছাড়া, এটা করলে পাশে শুয়ে বাবার কেমন লাগবে বলতো? এটা তো নরক যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর। বরিশ বলে, আচ্ছা বাদ দে, যদি তোর বাবার ওপরে মাকে রাখি। কথাটা শুনে গালি খাওয়ার ভয়ে বরিশ চুপ করে। মোটামুটি সিদ্ধান্ত হলো নিজেদের বাঁচাতে হলে বাসুকিকে ওখানেই কবর দিতে হবে। আটা একটা পেপার নিয়ে বসে প্ল্যান বানাতে শুরু করে কিভাবে সব করবে। এদিকে ইন্টার্ন পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। সব দোষ স্বীকার করে ইন্টার্ন হন্টেড হাউস সহ 4 জনের ব্যাপারে বলে দেয়। তার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ তার বাড়ি থেকেই বাসুকির ওষুধের কোটা পাওয়া গেছে। সময় গড়াতে গড়াতে সন্ধ্যা নামলে এরা রেডি হয় বডি সরানোর জন্য। কিন্তু এত ভারী বডি নিয়ে যাবে কিভাবে? এসবের মাঝেই মর্লিনা চলে এলে বরিশ তাকে ঢুকতে দেয় না। সে বলে, এখানে ধেরে ইঁদুর পচা গন্ধ বেরোচ্ছে, পরিষ্কার করার পর আসবি। কিন্তু এদের হাতে সময় নেই, কারণ ভিজিটরদের ভিড় বাড়ছে। তাহলে এখন একটাই উপায়, বডিটা কাপড়ে জড়িয়ে কফি পাউডার দিয়ে সাজিয়ে রাখা। বাকিরা এটাকে ডেকোরেশন ভাববে, আর গর্তটা আপাতত ঢেকে রাখা হবে। সন্ধ্যা হতেই ভিড় বাড়তে থাকে। এদিকে ওই গর্তে সব গড়িয়ে ঢুকে যা তা কাণ্ড ঘটতে থাকে। মেলা শেষ হলে ওরা বডি নিয়ে বেরোয় কবর দেওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই জঙ্কি ওদের দেখে ফেলে। এই তোরা কোথায় যাচ্ছিস? ওরা বলে, আরে কিছু না, এই জিনিসগুলো একটু সরাতে যাচ্ছি। জঙ্কি বলে, ও তাই বল, কিন্তু এত ভারী পচনটাকে বইতে কষ্ট হচ্ছে না? দে একটু ধরি। জেগেল বলে, আরে ভাই কি যে বলো, এই দেখো ন্যাড়া বারবি একাই ধরে আছে। এইটা বলতেই সবাই বডি ছেড়ে দিল। আটার প্রায় প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা। এর মধ্যে জেগেল গল্প জুড়ে দেয় জঙ্কির সাথে। ঠিক তখনই আটা চেঁচিয়ে ওঠে, ভাই আমার প্যান্টের দড়ি খুলে গেছে, তাড়াতাড়ি যাবেই নাকি থাপ্পড় খাবি? জেগেল তখন বলে, ও সরি জঙ্কি ভাই, চলি এখন। ওরা ট্রাক নিয়ে কবরস্থানে পৌঁছায়। আটা দেখে সেদিন যেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল সেখানে নতুন পুলিশ স্টেশন তৈরি হয়েছে। এটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। বেনে বলে, কিচ্ছু হয়নি, আমি আছি তো। পুলিশ স্টেশনে তখন একজন গার্ড ছাড়া আর কেউ ছিল না। ওরা গার্ডকে পচং সেজে ভয় দেখাতে কোমর বেঁধে দৌড় দেয়। এদিকে তোহার পুরো টিম তখন হন্টেড হাউসে পৌঁছায়। কবর দেখে জঙ্কির কথা শুনে তারা বুঝে যায় এরা বডি নিয়ে রয়্যাল সিম্বলের পাবলিক রিফিয়াল্ডে গেছে। বাকি কাজটা সারলেও মার্লিনা, কারণ আটা প্ল্যানিং এর কপি ওখানেই রেখে গেছে। তাই পুলিশ দেরি না করে ওদের ধরতে রওনা দিল। ততক্ষণে এরা আটার মায়ের কবরে বাসুকিকে কবর দিতে এসেছে। এদিকে আটার কাছে বোনের কল আসে। বোন বলে, মা মারা গেছে। আটা হা হুতাশ করে কান্নায় ভেঙে পড়ে। তার সব স্বপ্ন শেষ, যার জন্য এত কিছু করা সে মানুষটাই আর নেই। ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে আর তিনি ছেড়ে চলে গেছেন। আটা সমস্ত দোষ নিজের ওপর নিয়ে সবাইকে পালিয়ে যেতে বলে, কিন্তু বন্ধুরা তাকে এই অবস্থায় ফেলে যাবে না। কঠিন সময়ে যে বন্ধু পাশে থাকলো না সে তাহলে কিসের বন্ধু? ভাই তোকে ছাড়া আমরা কোথাও যাব না। আটা বেনেকে শেষবার বলে, তোর তো বিয়ে, তুই অন্তত যা। বেনে শান্ত গলায় বলে, বিয়েতে তোরা না আসলে আমি আনন্দ করব কাদের সাথে? একসাথে শুরু করেছিলাম, একসাথেই এর শেষ দেখব। তখনই শোনা গেল পুলিশ গাড়ির সাইরেনের আওয়াজ। এরপর অসামাজিক কাজ এবং মৃত্যুকে লুকানোর মতো দোষে 4 বন্ধু 2 বছর 4 মাসের কারাদণ্ড পায়। 2 বছর পর 4 বন্ধু ছাড়া পেলে সবার আগে আসে আটার বোন, তারপরে আসে বরিশের মা। বরিশ মাথা নিচু করে বলে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি আর্মিতে জয়েন করতে পারলাম না। বরিশের মা বলল, আরে তাতে কি হয়েছে, তুই বরং মিউনিসিপাল পুলিশ ইউনিটে ঢোক, ওখানে ঘুষ দিয়ে কাজ হয়। বরিশ চুপচাপ মায়ের কথা শুনে হাসে। এরপর সবাই গেল আটার মায়ের কবরে। তাকে অন্য এক জায়গায় রাখা হয়েছে। সকল হাসি কান্নার মাঝে আগমন হলো নওমির। বেনে তাকে দেখে অবাক হয়ে যায়। হয়তো তার বিয়ে হয়ে গিয়েছে এবং বাচ্চাও হয়ে গেছে, তাই ওকে এবং ওর পরিবারকে শুভেচ্ছা জানাতেই নওমি বলে, আরে ধুর, আমার বিয়ে হয়নি, আমি আজও তোমার অপেক্ষায় আছি। এটা শুনে বেনেই বলে, তাহলে আমাদের বিয়ে হচ্ছে? নওমি হাসতে হাসতে বলে, বিয়েই তো হবে, তবে বাবা বলেছে এইবারে 1000 নয় 3000 লোক ইনভাইট করতে হবে। বেনে বলে, হায় রে শালা শ্বশুর। আর এখানেই আজকের মুভির গল্পটি শেষ হয়। এই মুভিতে 4 জন বন্ধু তাদের
তাদের অপরাধকে ঢাকবার জন্য একজন মৃত ব্যক্তিকে মাটি চাপা দিয়ে রাখার চেষ্টা করেছে। এরকমই আরেকটি মুভি সিক্রেট উইন্ডো, যেখানে একজন অজানা ব্যক্তি আরেকজন ব্যক্তি যার নাম মর্ট রেনি তার সকল প্রিয় মানুষদের মারতে শুরু করে। মর্ট রেনি তাই বাধ্য হয়ে লাশগুলোকে নিজেই গায়েব করতে শুরু করে। এভাবে এগিয়ে যেতে থাকে মুভিটির গল্প। সেও কি আগা ক্লাইনের সেই 4 বন্ধুদের মতো পুলিশের হাতে ধরা পড়ে ফেঁসে যাবে, নাকি সে রহস্য উদ্ঘাটন করে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবে? এই মুভির গল্পটি সম্পূর্ণ জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওতে ক্লিক করুন। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।